প্রধান নির্বাচন কমিশনার সহ ইসির বাকি 4 সদস্যকে শপথ পাঠ করালেন প্রধান বিচারপতি। পাঠ্য বইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন। স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান এবং দুদকের অনুসন্ধানে চিহ্নিত শতাধিক টাকা পাচারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে। সাথে আছি আমি সৈয়দা ফারিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার সহ ইসির বাকি 4 সদস্য শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের এ শপথ বাক্য পাঠ করান। রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার সহ ইসির বাকি 4 সদস্য শপথ নেন। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনামলে অবসান ঘটেছে। এরই মধ্যে রাষ্ট্রের সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন। 2025 সালের পাঠ্য বইয়ে যোগ হচ্ছে গণ অভ্যুত্থানের গল্প। স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু পরিবারের যেসব অতিরঞ্জিত ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত হয়েছিল তা বাদ যাচ্ছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনামলের অবসান ঘটেছে। এরই মধ্যে রাষ্ট্রের সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় পাঠ্য বইয়ের সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পাঠ্য বইয়েও আসছে একগুচ্ছ পরিবর্তন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এরই মধ্যে পাঠ্য বই পরিমার্জনের কাজ শেষ করেছে। এনসিটিভি সূত্র জানায় 2025 সালে পাঠ্য বইয়ে যোগ হচ্ছে গণ অভ্যুত্থানের গল্প। স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু পরিবারের যেসব অতিরঞ্জিত ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত হয়েছিল তা বাদ যাচ্ছে। পাঠ্য বইয়ের পেছনে প্রচ্ছদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব ছবি ও উদ্ধৃতি রয়েছে সেগুলো বাদ দেওয়া হয়েছে। এর বদলে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি যুক্ত হচ্ছে। এছাড়া আমাদের দেশের মূল্যবোধ, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু পাঠ্য বইয়ে থাকছে না। ফলে অনেক ছবিতে পরিবর্তন আসছে। এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, মুক্তিযুদ্ধ বা ইতিহাসে যার যা ভূমিকা তা আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে। অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান আরও বলেন, এবছর আমাদের হাতে সময় খুবই কম ছিল। আমাদের পরিমার্জনের কাজগুলো খুবই দ্রুত করতে হয়েছে। 2025 সালের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পর আমরা বেশ কিছু মতামত পাবো। 2026 সালের বইতে আমরা পরিমার্জনের কাজগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করব। আগামী শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণীর বইয়ে নতুন একটি অধ্যায় যুক্ত হচ্ছে। আবু সাইদ, মুগ্ধ সহ অসংখ্য শিক্ষার্থী জনতার গল্প নিয়ে এই অধ্যায়টি করা হয়েছে। এতে 2024-এর গণ অভ্যুত্থানের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বইতে উল্লেখ করা হয়েছে, 26 মার্চ শহীদ প্রেসিডেন্ট প্রথমবার নিজে চট্টগ্রামের কালুকাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পরের দিন 27 মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন বলে উল্লেখ করা হয়। অথচ বর্তমান পাঠ্য বইয়ে শুধু 27 মার্চের ঘোষণার বিষয়টি উল্লেখ ছিল। বর্তমান পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা, হাজার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব উপাধি বাদ দেওয়া হয়েছে। এছাড়া শেখ মুজিবুর রহমানকে অতিরঞ্জিত হিসেবে যেভাবে উল্লেখ করা হয়েছে তা কমানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং জাতীয় 4 নেতার অবদান তুলে ধরা হয়েছে। অন্যদিকে সপ্তম শ্রেণী বাংলা বইয়ে জুলাই 2024-এর উপর একটি কবিতা যুক্ত করা হয়েছে। দেশের মূল্যবোধ, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু 2025 সালে পাঠ্য বইয়ে থাকছে না। মাদ্রাসার বইতে অনেক ছবিতে পরিবর্তন আসছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বিদেশে অর্থ পাচারে জড়িত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে দুর্নীতি বিরোধী একমাত্র রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। এদের মধ্যে শুধু 10টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তি পাচার করেছেন $80 বিলিয়ন। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অতি সম্প্রতি এই হিট লিস্ট তৈরি করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরই পতিত সরকারের দুর্নীতির নানা দিক বের হতে থাকে। তথ্য উপাত্ত বলছে, দলটি ক্ষমতায় থাকাকালে প্রায় 16 বছরে অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার সব সীমা ছাড়িয়ে যায়।
আর এসব অর্থ বিদেশে পাচার করা হয়েছে। পাচার করা এসব অর্থ ফিরিয়ে আনার চেষ্টার পাশাপাশি বিদেশে অপ্রদর্শিত অর্থ ও সম্পদের বিপরীতে তাদের দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের সাধারণ মানুষের রক্ত ও ঘামে ভেজানো টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এজন্য সরকারের উচ্চ পর্যায়ের পাশাপাশি ব্যাপক তৎপরতা চালাচ্ছে অর্থ পাচারের অনুসন্ধান ও তদন্তের ক্ষমতাপ্রাপ্ত সংস্থাগুলো। পাচারকারীদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টার পাশাপাশি বিদেশে অপ্রদর্শিত অর্থ ও সম্পদের বিপরীতে তাদের দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে এসব তথ্য জানা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরপরই পতিত সরকারের দুর্নীতির নানা দিক বেরিয়ে আসতে থাকে। তথ্য উপাত্ত বলছে দলটি ক্ষমতায় থাকাকালে প্রায় ১৬ বছরে অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার সব সীমা ছাড়িয়ে যায়। বিশেষ করে শেখ হাসিনাকে সামনে রেখে তার বোন শেখ রেহানা ও পুরো শেখ পরিবারের সদস্যরাও বেপরোয়া ছিলেন। তাদের আত্মীয় স্বজনের নাম ভাঙিয়েও অনেকে অনিয়ম দুর্নীতি করে টাকা কামিয়েছে বলে অভিযোগ উঠেছে, আর ওইসব টাকা বিদেশে পাচার করা হয়েছে। ইতিপূর্বে খোদ শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেন পাচারের টাকাসহ দুবাইয়ে আটক হওয়ার ঘটনাও ঘটে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা চেয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, কানাডা, দুবাই, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, বেলজিয়াম সহ প্রায় ১৫টি দেশ ছাড়াও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এডিবি সহ বিভিন্ন সংস্থার কাছে সহযোগিতা চেয়েছে সরকার। অপরাধ অনুসন্ধান ও তদন্তের ক্ষমতাপ্রাপ্ত সংস্থা হিসেবে এনবিআরও তথ্য আদান প্রদানের জন্য এসব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সিআইসি সূত্র জানায়, দাতা সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাচার হওয়া টাকা ফেরত আনার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও অসম্ভব নয় বলে মনে করছেন এনবিআর কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। যে কোনো বিবেচনায় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী আনকোড়া, কিন্তু অভিষেকেই তিনি রীতিমতো তাক লাগিয়ে দিলেন। বিশেষত বিজেপি নেতাদের কোষে চুপ করাতে পেরেছেন, কারণ উপনির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে গতকাল শনিবার বাবা রাজীব গান্ধী এবং ঠাকুমা ইন্দিরা গান্ধীকেও পেছনে ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে ভোটের রসায়নে সামান্য ব্যবধানে হেরেছেন মা সোনিয়া গান্ধীর কাছে। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড থেকেই পরপর ২বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। শেষবার অর্থাৎ ২০২৪-এর নির্বাচনে রাহুল এই আসনে জয়ী হয়েছিলেন ৩,৬৪,৪২২টি ভোটের ব্যবধানে। উপনির্বাচনে কংগ্রেসের টিকেটে প্রার্থী হয়ে এরই মধ্যে সেই ব্যবধান ছাপিয়ে গেছেন প্রিয়াঙ্কা। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড লোকসভা থেকে উপনির্বাচনে জিতলেন ৪ লাখের বেশি ভোটে। তিনি হারালেন সিপিএমের সত্যনে মুকিরিকে। বিজেপি প্রার্থী নব্য হরিদাস জায়গা খুঁজে নিলেন তৃতীয় স্থানে। এখানে ভোটদানের হার ছিল ৬৪.৭২%। চলতি বছরের লোকসভা ভোটে এখানে ভোটদানের হার ছিল ৭২.৯২%। এবার বিনোদনের সংবাদ। সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন জেমস। এমন খবর শোনার পর থেকে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছিল উন্মাদনা। সেক্ষেত্রে ভক্তদের নিরাশ না করে সুর আর কণ্ঠে প্রবাসীদের ভাসালেন নগর বাউলের এই সুপারস্টার। তিল ধারণের ঠাঁই ছিল না আল সুয়াইদি পার্কে। এ যেন এক টুকরো বাংলাদেশ। জেমস যেখানে হ্যামিলনের বাঁশিওয়ালা, মাথায় লাল গামছা, পরনে কালো টি শার্ট আর নীল জিন্স, গাইলেন একের পর এক জনপ্রিয় গান। বেজে ওঠা গিটারের সুরের উত্তাল তরঙ্গে উচ্ছ্বাস প্রবাসীদের কণ্ঠে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কালচার শিরোনামের এক কনসার্টে অংশ নেন তিনি। এদিন বাঙালি এই রকস্টারের গান শুনতে রিয়াদের আল সুয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর আগে এত প্রবাসী বাঙালিদের এমন মিলন মেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এবার খেলাধুলার সংবাদ। যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। 29 নভেম্বর শুরু আরেকটি এশিয়া কাপে অংশ নিতে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এবারও তাদের লক্ষ্য শিরোপা জয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ 29 নভেম্বর শুরু আরেকটি এশিয়া কাপে অংশ নিতে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এবারও তাদের লক্ষ্য শিরোপা জয়। তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক আজিজুল হাকিম বলেন, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। 3-4 মাস ধরে আমরা সবাই অনেক কষ্ট করছি। ম্যানেজমেন্ট, খেলোয়াড়, আমাদের সম্পর্কটা বেশ ভালো। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। আমরা বর্তমান চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখার চেষ্টা করছি। তিনি বলেন, আমরা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খুব কাছে গিয়ে হেরেছি। এ নিয়ে আমরা চিন্তা করছি না। যেন ভালো করতে পারি সেটাই চেষ্টা করব। সবশেষ এশিয়া কাপে ছিলেন এমন 5 ক্রিকেটারকে নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ। আজিজুল বলেন, আগেরবারের 5 জন এবারও দলে আছে। দেশের জন্য যে যত দায়িত্ব নিতে পারবে এটাই সব থেকে বড়। শুধু অনূর্ধ্ব-19 দল না, বাংলাদেশ দলও চেষ্টা করছে ভালো কিছু করার জন্য। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত তরুণদের সঙ্গে কথা বলে তাদের সাহস জুগিয়েছেন। নিউজ ডেস্ক, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান নির্বাচন কমিশনার সহ ইসির বাকি 4 সদস্যকে শপথ পাঠ করালেন প্রধান বিচারপতি। পাঠ্য বইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন। স্বাধীনতার ঘোষক হয়ে ফিরছেন জিয়াউর রহমান এবং দুদকের অনুসন্ধানে চিহ্নিত শতাধিক টাকা পাচারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।